বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। তোমরা একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি স্ক্রিনে তোমাদের এই প্রশ্নগুলো যদিও আমি টিক চিহ্ন আগেই দিয়ে নিয়েছি, তবু তোমাদেরকে আমি আলোচনা করে দেবো যে তোমরা টিক চিহ্নের পাশাপাশি যদি কারো কোনো এখানে সমস্যা থাকে, এই জন্য আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, তোমরা যাতে উপকৃত হও। প্রিয় শিক্ষার্থী, দেখো 1 নম্বরে লেখা আছে টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয়। দেখো এখানে 4টি আছে। টেলিকনফারেন্স, আমরা ভিডিও কনফারেন্স, টেলিকনফারেন্স এগুলো জানি এবং বিভিন্ন চ্যাটিং করি। ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা 4-3টে শর্ত এখানে বলা আছে। একে অপরের ছবি দেখতে পারে, প্রত্যেকের কথোপকথন শুনতে পায়, নিজেদের মধ্যে চিঠিপত্র আদান প্রদান করতে পারে। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বরের চিঠি আদান প্রদান। ভিডিও কনফারেন্সে আমরা দেখি প্রত্যেকে ছবি দেখে এবং একজন আরেকজনের সাথে কথোপকথন বলে। সুতরাং 1 এবং 2 এই যে ক নম্বর টিক চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে হলো 3 নম্বর, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো, তোমরা জানো যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ আমরা যে টেলিকনফারেন্সে ভিডিও কনফারেন্সিং করি এবং মোবাইলে কথা বলি, এগুলি সবই বিশ্বগ্রামের একটা অংশ। তাই এখানে কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা তিনোটারই অবশ্য প্রয়োজন হয়। কানেক্টিভিটি মানে তোমার কানেকশন থাকতে হবে, ডেটা থাকতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্থাৎ যন্ত্রপাতি বা ম্যান পাওয়ার সবই লাগে। এই জন্য এটা গহ নম্বরটা 3টি সত্য। বিপিএস, দেখো এটা কিন্তু আমাদের কি বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ডটা তোমার হলো ব্যান্ডউইথ আর কি, অর্থাৎ একটা ডাটা কেবলের ডাটা পাচারের বা তথ্য আদান প্রদানের যে ক্ষমতা, সেটি হলো বিপিএস। প্রতি সেকেন্ডে কত পরিমাণ ডাটা সে পাস করতে হবে, সেটি হলো বিট পার সেকেন্ড বা বিপিএস বলা হয়। কোনটি সবচেয়ে দ্রুত গতির ডাটা ট্রান্সমিশন? তোমরা জানো যে এখানে ভয়েস ব্যান্ড আছে, ন্যারো ব্যান্ড আছে, লার্জ ব্যান্ড আছে এবং ব্রডব্যান্ড। তোমরা ব্রডব্যান্ডের কথা সবসময় বলেই থাকো যে এটা লার্জ। আচ্ছা, 2 ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? আমরা কিন্তু বিভিন্ন ধরনের মোড দেখেছি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো 2জন ব্যক্তি মোবাইলে কথোপকথন, এটা হলো একই সাথে বলবে এবং একই সাথে শুনবে। সুতরাং এই জন্য উভয় দিক থেকে একই সাথে তথ্য আদান প্রদান হয় অ্যাট এ টাইম, এই জন্য ফুল ডুপ্লেক্স এটা। আচ্ছা, তারপরে হলো শূন্যের উদ্ভব কোন সংখ্যা পদ্ধতি থেকে? প্রিয় সংখ্যা আসলে হিন্দু থেকে, এখান থেকে শূন্য উদ্ভব। 10 ভিত্তিক শূন্য এর প্রবক্তা কারা? 10 ভিত্তিক এবং শূন্য এর প্রবক্তা কারা? এটা ভারতীয়রাই। ভারতের শূন্য আবিষ্কার হয় এবং 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এখানেই প্রথমে আলোচনা হয়েছে। কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়? অবস্থানগত তোমরা জানো যে পজিশনাল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, বা অবস্থানগত, অনবস্থানগত। সেটা হলো মিশরি হরফ পদ্ধতি। আর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবই কিন্তু আমরা এগুলো অবস্থানগত মান পাই সংখ্যাগুলো। দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটি? তোমরা যারা দশমিক ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা শিখছো, তাদের জন্য 91কে বাইনারি রূপান্তর করলে ক নম্বরটা পেয়ে যাবে। দেখো এখানে ডাটা সমতুল্য অক্টাল সংখ্যার মান কোনটি? এটা একটা সংখ্যা। তো ডাটা সমতুল্য মানে এটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং এই সংখ্যার মানটা কত, এটাকে তোমরা বাইনারিতে প্রকাশ করবে। বাইনারিতে প্রকাশ করার পরে সেটাকে 3 বিট করে অক্টালে প্রকাশ করবে। প্রিয় শিক্ষার্থী, আমি একটু দেখছি যে এখানে একটা, অর্থাৎ এই নোট আছে কিনা আমি একটু দেখতেছি। প্রিয় শিক্ষার্থী, এই তোমাদেরকে আমি দেখাতে পারি কিনা কীভাবে করেছি। এখানে থাকতে পারে দাদা সমতুল্য। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এই যে দেখো যে ডাটার সমতুল্য কিভাবে এটাকে তোমরা কি বলে অক্টালে প্রকাশ করবা। দেখো এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখানে প্রত্যেকটা সংখ্যার এগেইনস্টে জানো যে হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিটের কোড, এই জন্য 4টে করে সংখ্যা। অর্থাৎ ডি এর মান যেমন 13, আমি এগুলো নিয়ে 13-র বাইনারি হলো এইটা। এর মান 10, 10-এর বাইনারি এটা। ডি এর মান 13, 13, 10, এই যে বাইনারি মানগুলো লেখা হয়েছে। এই বাইনারি মানগুলো একসাথে লিখে তারপরে ডান দিক থেকে 3টে করে বিট নিলে সেই বিটগুলো কী হবে? অক্টালে রূপান্তর হবে। এইভাবে ডান দিক থেকে 3টে করে 3 ঘর করে বিট নিয়ে সেই যে বাইনারি মানগুলো হয়েছে, যেমন 10-এর দাম নেই, 10 মানে 2, 011 মানে 3 বাইনারি মান, 11 মানে 3, 101 মানে বাইনারি মান 5, 101 মানে বাইনারি মান 5। এইভাবে বাইনারি মানগুলো বসায় দিলে তারপরে যে সংখ্যাটা হলো এটি হলো অক্টাল সংখ্যা, অক্টালে রূপান্তর হলো। তো সুতরাং আমাদের ওইখানে ধরো যেটা তোমাদেরকে প্রশ্নটা আমি দেখাচ্ছিলাম, সেই প্রশ্নটার মধ্যে কিন্তু এখানে ওই মানটা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, এই 155 কত 332। আচ্ছা, কোন গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে নট গেটে
একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে। এখানে নট গেটের কিন্তু একটা ইনপুট একটা আউটপুট। উপাত্ত তথ্য সংরক্ষণের সাথে জড়িত ফ্লিপ ফ্লপ অ্যাডার রেজিস্টার কোনটা? আচ্ছা, আসলে উপাত্ত তথ্য সংরক্ষণ মানে যেটা ধরে রাখে আর কি। তা এখানে অ্যাডারটা হলো একটা তোমার বর্তনী বা সার্কিট যেটা যোগের কাজ করে, কিন্তু ফ্লিপ ফ্লপ রেজিস্টার একই কাজ করে। ফ্লিপ ফ্লপ জানো যে একটা বিট ধরে রাখতে পারে, 0 অথবা 1 একটা বিট। এইভাবে অসংখ্য ফ্লিপ ফ্লপ দ্বারা আসলে রেজিস্টার গঠিত। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অক্টেট প্রয়োজন? এই যে আমরা যে আইপি অ্যাড্রেস আছে অর্থাৎ IPv4, এই জন্য IPv4 মানে কি 4টা অক্টেট প্রয়োজন। একটা অক্টেটে প্রায় 32টা করে বিট থাকে, 4 একটা 32। হ্যাঁ, এইভাবে 4টে সেকশনে ভাগ থাকে, এই জন্য আইপি অ্যাড্রেস। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়, এবং পরবর্তী পৃষ্ঠাটা তোমাদের সামনে বড় করে তুলে ধরছি, দেখো। আচ্ছা, তারপরে এখানে আচ্ছা বলা আছে আর একটু, প্রিয় শিক্ষার্থী, অনেক নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে, কিন্তু এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো, আচ্ছা, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ইউআরএল বলে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর হবে। এটা HTML না, HTTP না। ও আচ্ছা, ডোমেইন নেম হলো ওয়েবসাইটের একটি নাম, সার্ভারের নাম, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, ফোল্ডার নাম। আসলে ওয়েবসাইটের একটা নাম হবে। আচ্ছা, Picture-1 জেপিজি নামের ইমেজটি ওয়েব পেজে প্রদর্শনের কোড হলো। যেহেতু এইটা প্রদর্শন HTML পেজে প্রদর্শন করতে হলে তোমার জানো ইমেজ IMG, যেটা ইমেজ সোর্স SRC, ইমেজ সোর্স ট্যাগ লাগবে। সেই ইমেজ সোর্স ট্যাগ দ্বারা এই যে ইমেজ সোর্স, এখানে জি হবে না, এই বানানগুলো দেখতে হবে তোমাদের। সোর্স SRC হবে, এটা ই আছে আসলে সি, SRC সমান Pic1 জেপিজি, এইটা একটা প্রয়োজন হবে। ওয়েব পেজে প্রদর্শনের কোড হলো এইটা, আসলে এইটা। আচ্ছা, তারপরে হলো মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? এটা হলো অবজেক্ট প্রোগ্রাম, প্রিয় শিক্ষার্থী। আর মেশিন আমরা যখন প্রোগ্রাম লিখি ওটাকে বলা সোর্স প্রোগ্রাম বা উচ্চ প্রোগ্রাম। আর যে প্রোগ্রামটা মেশিন ভাষায় রূপান্তর হয় ওটা হলো অবজেক্ট প্রোগ্রাম। আর দেখো অ্যাসেম্বলার, কম্পাইলার, এগুলি সব কিন্তু আসলে অনুবাদক প্রোগ্রাম, একটা যেটা কি করে ট্রান্সলেট করে মেশিন ভাষায় রূপান্তর করে। আর দেখো প্লাস প্লাস এন এর সমতুল্য মান, প্রিয় শিক্ষার্থী, এটা আসলে তোমার যে প্রোগ্রামিং চ্যাপ্টার আছে, এখানে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে অপারেটর আছে, সেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর মধ্যে আবার পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট এবং প্রিফিক্স ইনক্রিমেন্ট, ওখান থেকে আসলে এন এর মানটা n+1 এখানে পাওয়া যাবে। তো তোমরা ওটা দেখে নিবা। আর 20 নম্বর, কোন ফাংশনটি সি কোনার জন্য অত্যাবশ্যক হবে? তোমরা জানো যে মেইন ফাংশনটা আসল, আর একটা হলো এটা ইনপুট ফাংশন, এটা হলো আউটপুট ফাংশন। আচ্ছা, গেস ফাংশন কখনো কখনো ব্যবহার করা হয় প্রিন্টেসে। আচ্ছা, তাই মেইন ফাংশনটা হলো মূল ফাংশন। সি ভাষায় নিচের কোন ফাংশন দ্বারা ডেটা ইনপুট করা হয়? স্ক্যানএফ ফাংশন, এটা হলো ইনপুট ফাংশন। সত্য সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলা হয়? তোমরা জানো কুয়েরি বলে। কুয়েরি দ্বারা কি করা? ডেটা অনুসন্ধান করা। কুয়েরি এমন একটা সফটওয়্যার যেটা কুয়েরি দ্বারা, অর্থাৎ ডেটাকে কুয়েরিকে ডেটা অনুসন্ধান করে এটাকে প্রিন্ট করা যায়, সেটাকে বাছাই করে অন্য আলাদা করা যায়। আচ্ছা, কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? এই যে টেক্সট আছে, নাম্বার আছে, কেন এইটা হলো মেমো ডেটা টাইপ, হলো সবচেয়ে বড় ডেটা টাইপ। এখানে অক্ষর, নম্বর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি দ্বারাই মেমো ডেটা টাইপটা গঠিত হয়। এই জন্য এটা SQL এর পূর্ণ নাম করো না। এই যে পূর্ণ নাম দেখো, স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ হবে। স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ না, সিমুলেশন না, সার্চ না, এই স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, SQL, এসতে স্ট্রাকচার্ড, কিউতে কুয়েরি ল্যাঙ্গুয়েজ। আর ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর রিলেশন কিরূপ? তোমরা জানো যে ফরেন কি আর প্রাইমারি কি, অর্থাৎ এটা একই ধরনের হবে, সেটা 1-to-1 রিলেশন হবে। ফরেন কি আর প্রাইমারি কি, কোনো দুটো ডাটাবেজের একটা যে ফরেন কি একটা প্রাইমারি কি থাকে, তারা 1-to-1 রিলেশন গড়ে তুলতে পারে। প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ।